আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্যে। আজকে আমি কথা বলতে চাই প্রধানমন্ত্রীর ভাবমূর্তির প্রসঙ্গ নিয়ে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মিস্টার তারেক রহমানের ভাবমূর্তির প্রসঙ্গ নিয়ে। দল মত নির্বিশেষে বাংলাদেশের যে কোনো জনগণ, সামান্য কিছু ব্যতিক্রম বাদ দিয়ে, ব্যতিক্রম সব জায়গাতেই থাকে, সবাই এক বাক্যে মানবেন এবং সবাই এটা মনেও করেন। এটা আমরা পথ চলতে, এখানে সেখানে কথা বলতে গিয়ে, এমনকি দেশি বিদেশি ডিপ্লোম্যাটরা যারা বাংলাদেশে কাজ করে তাদের সঙ্গে কথা বলে বোঝা যায় যে প্রধানমন্ত্রী নিজেকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন। অতীতে তাকে ঘিরে রাজনৈতিক কারণে হোক, সত্যি মিথ্যে হোক, নানা রকমের বিশেষণ ব্যবহার করা হয়েছে, নানা রকমের প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু ইতিহাসের এই পর্যায়ে এসে তিনি প্রমাণ করেছেন যে তিনি একজন অন্য ধাঁচের মানুষ। আমি তাকে নিয়ে আগেও কথা বলছি। তার কথাবার্তায় সংযম, তার আচার আচরণে সংযম, তার চলাফেরায় সংযম, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার ক্রিয়াকর্ম, তার গতি, সাশ্রয়বোধ, পরিমিতিবোধ এবং সবাইকে একসঙ্গে নিয়ে পথ চলবার যে চেষ্টা, সেটা সবাইকে নিঃসন্দেহে আকৃষ্ট করেছে। তিনি অত্যন্ত ডাউন টু আর্থ, অত্যন্ত হাম্বল একজন মানুষ। ধর্মীয়, সামাজিক, পারিবারিক মূল্যবোধকে ধারণ করেন, নারীদেরকে সম্মান করেন। এগুলো এখন সর্বজন বিদিত, সবাই এগুলোকে খুবই পছন্দ করছেন। বরং আমরা দেখতে পাচ্ছি যে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না তার মন্ত্রীবর্গ, সংসদ সদস্যরা, তার দলের নেতৃবৃন্দ। এমনকি তিনি যা চাইছেন সেটা ট্রান্সলেটেড হচ্ছে না তার কর্মীদের মধ্যেও। বাট শুরু, এবং যখন সরকারকে নিয়ে আলোচনা হয় অনেকেই বলেন সরকার বলতে যেটা চলছে সেটা সবাই এক বাক্যে বলেন যে একজনই চলছেন, প্রধানমন্ত্রী চলছেন। এমনকি বিরোধীরাও, তারা যারা তার কট্টর বিরোধী, তাদেরকে আমি লক্ষ্য করছি যে তারা সরকারের সমালোচনা করছেন, নানা কিছু সমালোচনা করছেন, কিন্তু প্রধানমন্ত্রী সম্পর্কে কথাবার্তা বলতে গিয়ে তারা মোটামুটিভাবে এক ধরনের শ্রদ্ধা বজায় রেখে চলছেন। আমি মনে করি এগুলি সবই অত্যন্ত ভালো, কিন্তু যেটা আমি বরাবর বলবার চেষ্টা করছি, সবসময় বলবার চেষ্টা করছি, যে তাকে আসলে তার এই পারিষদ বর্গকে আরও অ্যাক্টিভ করতে হবে এবং তার যে একটা উজ্জ্বল, আমরা যেগুলো দেখতে অভ্যস্ত নই সেগুলো যে দেখছি তার মধ্যে, যেগুলো সাধারণত উন্নত বিশ্বে, গণতান্ত্রিক বিশ্বে আমরা দেখে থাকি, এগুলো চর্চা করবার, এগুলো ফলো করবার অনেক দিক আছে। কিন্তু উই অল ডু মিস্টেকস, আমরা সবাই ভুল করি। আমাদের সবার মধ্যেই কিছু সীমাবদ্ধতা থাকে। আমি কয়েকটা বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এগুলো হয়তো তার ব্যক্তিগত সীমাবদ্ধতা না, কিন্তু তার এগুলো সিস্টেমের সীমাবদ্ধতা, এবং এটা তার অ্যাড্রেস করা খুব জরুরি বলে আমার কাছে মনে হয়। এই বিষয় নিয়ে আমি আগেও কথা বলেছি যে প্রধানমন্ত্রীর পাশে কারা থাকবেন। তার একটা ফ্যামিলি আছে, তার একটা দল আছে, তার বন্ধু মহল আছে, তার স্বজনরা আছে, কাছের মানুষরা আছে। এগুলো সবই ঠিক আছে, প্রত্যেকটা মানুষ তার কাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কাছে তো বটেই। কিন্তু আমরা যখন টেবিলের উল্টো দিক থেকে দেখি, আমাদের কাছে তিনি আমাদের প্রধানমন্ত্রী, সরকারের প্রধান। তার ভাবমূর্তির সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত, তার ভাবমূর্তির সঙ্গে সরকারের ভাবমূর্তি জড়িত, এবং তিনি নিজে এমন একটা ইমেজ তৈরি করেছেন, সেই ইমেজটা মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হয় যখন তার চারপাশে, নিশ্চয়ই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি মনে করি তারা অত্যন্ত ভালো, কিন্তু
জনতার প্রধানমন্ত্রীর কাছে, দেশের প্রধানমন্ত্রীর কাছে কারা থাকবেন, কাদেরকে দেখা যাবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনার সার্কেল ক্যাবিনেটের কি হবে, তার স্টাফরা, নিঃসন্দেহে স্টাফরা আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো ব্যক্তিগত স্টাফ আছে এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা হয়তো অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সরকারি ব্যক্তিবর্গের চাইতেও, বা আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কর্মক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ মানুষের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ। তাদের কেউ কেউ হয়তো আমার বা আপনার জন্যে এরকম স্টাফরা জীবনও দিয়ে দিতে পারে, কিন্তু তারপরও প্রত্যেকটা পদের, প্রত্যেকটা পজিশনের একটা ভাবমূর্তি আছে, সেটা বজায় রাখা দরকার। এখানে মাঝে মধ্যে কিছু ঘাটতি, কিছু প্রশ্ন ওঠে। যেমন ধরা যাক, প্রধানমন্ত্রী বিদেশে যাবেন, যাবার পথে, ফেরার পথে তাকে কারা বিদায় জানাবেন, সেখানে একটা লাইন আপ থাকে। বিদেশে গিয়ে যখন অন্য দেশে গিয়ে সেই দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার এন্টুরেজে যারা থাকেন তাদেরকে যখন তিনি পরিচয় করিয়ে দেবেন, সেই লাইনে কারা দাঁড়াবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই দাঁড়ান না, সবার দাঁড়ানো উচিতও নয়, কারণ প্রত্যেকটা পদের, প্রত্যেকটা দায়িত্বের একটা গুরুত্ব আছে, আলাদা গুরুত্ব আছে। সেই গুরুত্বটা হয়তো অন্য অনেক দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আবার প্রোটোকলের বিবেচনায়, ভাবমূর্তির বিবেচনায়, পদাধিকারের বিবেচনায় সেটা হয়তো সবসময় একই মর্যাদা পাওয়ার দাবি রাখে না, যোগ্যতা রাখে না। আমি মনে করি এই বিষয়ে প্রধানমন্ত্রীর প্রোটোকল এবং নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদেরকে একটু বেশ সতর্ক হওয়া দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ একটু আলোচনা না করলেই নয়, যে এটা সম্ভব নয় একজন মানুষের পক্ষে সব কিছু জানা বোঝা। সেজন্যই তার এত স্টাফ, তার এত পারিষদবর্গ। প্রধানমন্ত্রী হয়তো অনেকের কথা শুনে অনেক কিছু তিনি করতে হয়, তার সিস্টেমের মধ্য থেকে, তার মন্ত্রী পরিষদের মধ্য থেকে, তার কাছের মানুষদের মধ্যে, তার স্টাফদের মধ্য থেকে অনেক কিছু করতে হয়। কিন্তু একটা দুটা কাজ করবার পরে যখন দেখা যাচ্ছে যে যার পরামর্শে তিনি করছেন এবং সেই কাজটা ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে না, বা সেটার মধ্যে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আছে, যার সুপারিশে বা যার পরামর্শে তিনি এই কাজটা করছেন, তার বিরুদ্ধে কিন্তু তাকে ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছিলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সেখানে সরকার, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। কিন্তু রাজপ্রাসাদে একটি অনুষ্ঠানে, একটি সাক্ষাৎকারে একজন ব্যক্তি ছিলেন যাকে ঘিরে মালয়েশিয়ার ভেতরে এবং বাইরে নানা রকমের প্রশ্ন আছে, নামটা উচ্চারণ করলাম না। প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছে, সেটা ওয়ান মিটিং হোক, সেটা একটা পরিবেশের মধ্যে হোক, যেভাবেই হোক, আমি বিস্তারিত ব্যাখ্যায় না যাই। প্রশ্ন হচ্ছে যে এটা প্রধানমন্ত্রী জানবার কথা না যে ওই মানুষটি ওখানে থাকবেন কিনা, বা ওই মানুষটি হয়তো কে, সবটা তার কাছে ইনফরমেশন নাও থাকতে পারে। বা কোথাও কেউ গেলে বা কোথাও কেউ এলে সাধারণত কাউন্টার পার্টরা কিন্তু জানে যে কারা কারা থাকবে। আর আপনি যখন কোনো দেশে যাচ্ছেন, সেই দেশে যারা আয়োজক তারাও কিন্তু অনেক সময় জানে বা জানতে হয় যে আমি এদের সঙ্গে মিট করব বা এরা আমাদের সঙ্গে মিট করবে। এবং এটা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু রিপোর্টও বেরিয়েছে, এবং যেটা এক ধরনের ভাবমূর্তির সংকট তৈরি করে। কাজে প্রধানমন্ত্রীকে একটু খোঁজখবর নিতে হবে যে এই কাজটা কারা করেছেন এবং যথেষ্ট হোমওয়ার্ক করা ছিল কি না। আমি মনে করি এটা অত্যন্ত জরুরি। আর একটা বড় সমস্যা আমি যেটা দেখছি, এই সমস্যা কিন্তু বিএনপির মধ্যে 2001 থেকে 2006 ছিল। আমাদের এখানে কিন্তু সরকারের আয়তন ছোট করবার পরামর্শ কিন্তু অনেকেই অনেকদিন ধরে দিচ্ছেন। প্রশাসনকে ছোট করে আনা, অনেকে হয়তো বলবেন যে 18 কোটি 20 কোটি মানুষের দেশ, কিন্তু যতগুলো সংস্কার কমিশনের রিপোর্ট হয়েছে এর আগেও জনপ্রশাসন,
সংস্কার নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে সরকারকে, এমনকি আমাদের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও কিন্তু আমাদের সরকারের সাইজকে ছোট করবার কথা বলছেন। তো প্রশাসন ছোট করবেন, এটা ছোট করবেন, কিছুই করা হচ্ছে না, বরং অনেককে তো আমরা বাড়িয়ে তুলছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশটা যারা চালাবে সেই মন্ত্রী পরিষদ এবং তার সঙ্গে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী, এগুলো আসলে অনেক ছোট হওয়া দরকার। প্রতিমন্ত্রী তো আছেন মন্ত্রী, এবং এই একই মন্ত্রণালয়ে তিনজন চারজন দুজন থাকলে যেটা হয়, আমাদের তো বাঙালিদের অনেক ভালো দিক আছে, কিন্তু খারাপ দিকও আছে। আমার মনে হয় না, আমি তো সবার সঙ্গে মেলামেশা করি, এমন কোনো মন্ত্রণালয় খুঁজে পাওয়া যাবে না যেখানে দুজন বা তিনজনের যে বিভিন্ন দায়িত্ব আছেন তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বা তারা টিম হিসেবে কাজ করছেন। আমি এবং প্রায় নিয়মিত সবাইকে অ্যাকোমোডেট করার জন্যে এই যে প্রায় নিয়মিত বিরতিতে নানা রকমের নিয়োগ হচ্ছে, এই মর্যাদায়, সচিব মর্যাদায়, মন্ত্রী মর্যাদায়, প্রতিমন্ত্রীর মর্যাদায়, এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো দরকার নেই আমি মনে করি। বরং নির্ধারিত মেয়াদ শেষে আপনি প্রধানমন্ত্রী বলেছেন 6 মাস মন্ত্রীদের দেখবেন, 6 মাস পরে কিছু অদল বদল করেন, নতুন কাউকে সুযোগ দেন, 1 বছর 2 বছর পরে আবার সুযোগ দেন। আর রাষ্ট্র তো অনেক বড়, অনেক কিছু দেয়ার আছে অনেককে, আর সবাই যে পাওয়ার জন্যই করতে হবে, পাওয়ার জন্যই করছেন এরকমও তো নয়, আর সময় তো ফুরিয়ে যাচ্ছে না। আমি মনে করি যে সরকারের গতিশীলতা বাড়াবার জন্যে এই জায়গাটাতে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি, এবং তিনি দিবেন বলে আমি বিশ্বাস করি। কারণ তার সম্পর্কে আমি 3টে মন্তব্যের আগে করেছি যে তাকে দেখতে যা মনে হচ্ছে তিনি তার চাইতে অনেক বেশি স্মার্ট। আমি মন্তব্য করেছি তার বাবার এবং মায়ের দুজনের গুণাবলী তার মধ্যে আছে, কিন্তু মায়ের চেয়ে বাবার গুণাবলী অনেক বেশি পেয়েছেন, আপনারা মিলিয়ে দেখবেন। এবং আরেকটা কথা আমি বলেছি, এগুলো অবশ্য আমি মন্ত্রীদের উদ্দেশ্যে বলা, যে তাকে দেখে যতটা দুর্বল মনে হচ্ছে, আমি মনে করি তিনি অতটা দুর্বল নন, বরং অনেক শক্তিশালী, এবং তার শক্তির প্রকাশটা তিনি ঘটাচ্ছেন না, এটা ঘটাবেন আরও 6 মাস 1 বছর পরে গেলে। কিন্তু আমি মনে করি এখন থেকেই প্রধানমন্ত্রীকে এইসব বিষয়ে একটু সজাগ সতর্ক থাকা দরকার, কারণ তার উপরে অনেক মানুষের প্রত্যাশা, অনেক ভরসা। আরেকটা কথা একটু শেষে বলি, যেহেতু এই প্রসঙ্গে কথাবার্তা কিছুটা উঠেছে, এই যে আড়ি পাতা, অন্য মানুষকে নজরদারির মধ্যে রাখা, যেটা শেখ হাসিনা সরকারের সময় একটা বড় রকমের প্রবণতা হয়ে দাঁড়িয়েছিল, এটা কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের কাছে কোনো অবস্থাতেই কাম্য নয়। রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে হয়তো গোয়েন্দা সংস্থাগুলো আড়ি পাততে পারে, কিন্তু সেটাও একটা বিশেষ অনুমোদন সাপেক্ষে বিশেষভাবে। আর আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর মূল কাজ রাজনৈতিকভাবে কে কার পেছনে কী করলো এগুলো দেখা নয়, বরং গোয়েন্দাদের একটা বড় কাজ কিন্তু আমাদের বৈদেশিক শক্তিগুলো সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করা, সেগুলো অ্যানালাইসিস করা, এগুলো। আর বাংলাদেশ তো জিও স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে তার জিও পলিটিক্যাল গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে, ওই জায়গায় অনেক বেশি মনোযোগ দেয় তাদের এই অভ্যন্তরীণ বিষয়ে। কথা হচ্ছে যে আমাদের নিরাপত্তা বাহিনীর মধ্যেও এইসব বাগিং ডিভাইস ব্যবহার করা হচ্ছে, অবাক হবার কিছু থাকবে না। সরকারের অনেকের ক্ষেত্রেই হয়তো এটা হচ্ছে, সাধারণ মানুষদেরও ক্ষেত্রে হতে পারে, এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরে এগুলো ব্যবহার করা হতে পারে। এই বিষয়গুলোকে একেবারে সীমিত করে আনা দরকার, এবং সিস্টেমের মধ্যে এক ধরনের ট্রান্সপারেন্সি থাকা দরকার, এবং নির্ধারিত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষ হওয়া উচিত। আর না হলে এটা চেইন অফ কমান্ডে সমস্যা তৈরি করবে, এটা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের দূরত্ব বাড়াবে, এটাও সরকারের জন্য খুব ভালো হবে না, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় এগুলোর খুব বেশি প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। এগুলো আমরা দেখেছি যে এই ফোনে আড়ি পাতা, সেগুলোকে প্রচার করে দেয়া, কাউকে আন্ডারমাইন করার জন্য, সাধারণত গোয়েন্দারা এগুলো করে না, এগুলো করার কথা না, করা উচিত নয়। কিন্তু বাংলাদেশে আমরা কি দেখি, আমরা এর আগে বিগত সরকারের আমলে আমরা দেখেছি, শেখ হাসিনা সরকার আমলে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের বা কর্মকর্তারা
বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড যেটা বলি সেটা ব্যবহার করেন। তাদের তো মানুষ আসলে চেনার কথা না। তারা দেখেছি তারা বিভিন্ন পার্টির আয়োজন করছেন, ইফতারের আয়োজন করছেন, তারা নৌবিহারের আয়োজন করছেন। এগুলো কোনো গোয়েন্দা সংস্থা করে বলে পৃথিবীর কোথাও আমার জানা নেই। কারণ তাদেরকে তো আসলে মানুষের খুব বেশি চেনার কথা না, তাদের সঙ্গে মানুষের খুব বেশি যোগাযোগ থাকবার কথা না। সো এটা একটা বড় ব্যর্থ এবং বিচ্যুতি। আমরা আমাদের গোয়েন্দা প্রতিষ্ঠানগুলোকে আরও অনেক বেশি শক্তিশালী করা দরকার, তাদের অনেক রিসোর্সফুল করা দরকার, তাদের অনেক ট্রেনিং দরকার, তাদের অনেক সুযোগ সুবিধা দরকার। কিন্তু এগুলো যেন আমরা সস্তা রাজনৈতিক কাজে বা ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার না করি। আমি মনে করি যে প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অত্যন্ত সজাগ সতর্ক হতে হবে এবং এই বিষয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত নীতিমালা প্রণয়ন করবেন তিনি, করে সংশ্লিষ্ট বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে একটা গাইডলাইন দেবেন এবং সে অনুযায়ী যেন তারা চলেন। কারণ যা কিছু হচ্ছে তিনি একা চেষ্টা করছেন। এবং একটা কথা মনে রাখতে হবে যে রাস্তায় যখন, এবং প্রধানমন্ত্রীকে ভালো বুঝবেন যে তিনি কিন্তু ভালো ড্রাইভ করেন, আমরা জানি পছন্দ করেন ড্রাইভ করতে, প্রধানমন্ত্রী হয়ে তিনি ড্রাইভ করেন। এটা একটা উদাহরণ দিলাম, এটা ড্রাইভিংয়ের সঙ্গে সম্পর্কিত না। এখন তিনি তো রাষ্ট্র চালাচ্ছেন, স্টিয়ারিং তার হাতে। দুর্ঘটনা কিন্তু সবসময় আমি যদি গাড়ি চালাই আমার উপর নির্ভর নাও করতে পারে, অন্য গাড়ি চালকের উপর নির্ভর করে, আমি যতই ভালো চালাই না কেন। কাজেই উনি একা চাইলেই পারবেন না, নানান অ্যাপারেটাস আছে, নানা মহল আছে, সবার উপরে নির্ভর করে। কাজে এই জায়গাগুলোকে এক জায়গাটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ডিসিশন, আইডিয়া জেনারেট করা, এগুলো সামগ্রিকভাবে করতে হবে এবং এর মধ্যে একটা দূরদৃষ্টি থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী নিজে অবশ্যই এগুলো তার বিবেচনার মধ্যে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন সময় এসছে যে এগুলো আসলে বাস্তবায়ন করা। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।